প্রিয় শিক্ষার্থী, স্বাগতম জানাচ্ছি বিক্রান্স আয়োজিত ঈদের পরবর্তী প্রোগ্রাম। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। তো সবাই ঈদ করলেন, আনন্দ করলেন। তো আনন্দ তাদেরই বেশি হয়েছে যারা অর্থ খরচ করতে পেরেছে। অর্থ খরচ করতে পেরেছে কারা? যাদের অর্থ ছিল তারা খরচ করতে পেরেছে। যারা কোরবানি দিয়েছে, নিজে হাটে গিয়েছে, গরু কিনেছে, বাচ্চা-কাচ্চা, মা-বাবা সবাইকে নিয়ে আনন্দের সাথে ঈদ উদযাপন করেছে। তাদের আনন্দ। আর যারা করেনি তারা কিন্তু অপেক্ষায় ছিল যে কোনো আত্মীয় কোরবানির মাংস দেবে। মন মরা এবং মন খারাপ, ভাবনা চিন্তা যে আমি কেন পারলাম না। তারপরেও আমরা আসলে সবকিছু মেনে নেই। কেন মেনে নেই? কারণ আমরা দুর্বল। আজ থেকে বহু বছর পূর্বে শ্রদ্ধেয় একটি কথা বলেছেন। কথাটা আমার কাছে দারুণ লেগেছে, আপনাদের কাছেও দারুণ লাগবে। সে কথাটি হচ্ছে যে আপনাকে যদি কেউ আঘাত করে, আপনি যদি শক্তি না থাকে তাহলে প্রতিবাদ করবেন না। কারণ আপনি যদি শক্তিশালী হতেন, আঘাত করার সুযোগ পেত না বা ভয় পেত। যদি আঘাত করে, আপনি এর প্রতিশোধ যদি না নেন, তাহলে আপনার কি করতে হবে? আপনি কি করেন? আপনি ছেড়ে দেন। কেন ছেড়ে দেন? ভেবেছেন? কারণ আপনি দুর্বল। কারণ আপনি দিতে গেলে আপনাকে আবার খেতে হবে। এই কথাটা এইভাবে যদি গ্রহণ করেন যে একটা ছেলে একটা মেয়েকে প্রচন্ড ভালোবেসেছে। কিন্তু মেয়েটা এই ছেলেটাকে ছেড়ে চলে যায়। কেন চলে যায়? কারণ এই ছেলেটির অর্থবিত্ত নেই। এখন এই ছেলেটি যদি বলে, "আমি এর বদলা নেব বা আমাকে কষ্ট দিয়েছে।" পরক্ষণে কিন্তু তার মাথার ভিতরে এই চিন্তা আসবে যে কেন গেল? যেটা সে খুঁজে পাবে, এই খোঁজার মাঝে হলো সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে তার কাছে যথেষ্ট পরিমাণ অর্থ নেই। বন্ধুরা, এই কথাগুলো আজকে আমাদের সমাজে কম হোক বেশি হোক সবাই জানে। আজকে আমি কথা বলব, অর্থ সচেতন হয়ে উঠুন, অর্থ আসবে। এই বিষয় নিয়ে আজকে টপিকস এটা। আসলে এই বিষয়টি সবাইকে সচেতন করতে হবে। কারণ সচেতনতা আপনি চাইলে কিন্তু এই মুহূর্তে হয়ে উঠতে পারবেন। হয়তো পারবেন, হয়তো পারবেন না। কিন্তু আপনি অর্থ সচেতন তখনই হয়ে ওঠেন যখন অর্থ আপনার প্রয়োজন, ভীষণভাবে প্রয়োজন। তখন অন্যায় করেও আপনি অর্থ উপার্জন করতে চান। এইটা হচ্ছে বিষয়। তাহলে এই অবস্থায় আপনি পারছেন না কেন? কারণ ওই চিন্তা চেতনাটা আপনার ভেতরে তৈরি হয় না। আমি আজকে আপনাদেরকে বেশ কিছু পয়েন্ট শেয়ার করব। তাহলে আপনি বিষয়গুলো খুব সহজে ধরতে পারবেন। দেখেন, অর্থ সচেতনতা। আপনি কি অর্থ সচেতন না? অবশ্যই অর্থ সচেতন। কিন্তু কতটুকু? পার্সেন্টেজ যদি বলি ৪০-৫০% বা কেউ ৫০-৬০। কিন্তু
আপনার যেখানে হওয়ার কথা ছিল ৯০ থেকে ৯৫ বা ১০০ সেটা হইতে পারছেন না। কেন হইতে পারছেন না? কারণ আপনার মস্তিষ্ক ওইভাবে কাজ করছে না। কাজ করবে কখন? ওই যে চোর পলালে বুদ্ধি বাড়ে একটা কথা আছে না? যখন আপনার জীবনে ভীষণ অর্থ দরকার, তখন আপনার মাথা মস্তিষ্ক খুলে যাবে। হায় কি করলাম? এবং বৃদ্ধ বয়সে যারা বিশেষ করে তারা কিন্তু আফসোস করে যে, হায় আমার জীবনে কত সুযোগ এসেছিল আমি কেন কাজে লাগাই নাই? এখন সেই বয়সে ভাবনা চিন্তা করলে আসলে কি হবে দেখেন? হবে না? কিচ্ছু হবে না। মানুষ প্রতিদিন অর্থের জন্য কাজ করে। আপনি করেন না? প্রতিদিন অর্থের জন্য কাজ আপনি করছেন। আমি করছি, আরো ১০ জন মানুষ করছে। ঘর থেকে বের হচ্ছেন প্রতিদিন অর্থের জন্য। কিন্তু খুব কম মানুষ অর্থ সম্পর্কে চিন্তা করে। খুব কম মানুষ অর্থের মূল্য বুঝে, অর্থ নিয়ে ভাবে। খুব কম মানুষ। এই যে কথাটা বললাম, এই কথাটা কতটা যৌক্তিক, কতটা বাস্তব। আসলে আপনাকে যদি বলি, শতভাগ বাস্তব। কেন? কারণ একটু চিন্তা করে দেখেন, আমরা যারা অর্থ সচেতনতার কথা বলি, বাস্তবতা থেকেই কিন্তু বলি। এই যেমন মানুষ প্রতিদিন অর্থের জন্য কাজ করে, কিন্তু খুব কম মানুষ অর্থ সম্পর্কে সচেতন। এই কথাটার বাস্তব ভিত্তিক কি? এটার বাস্তবতা কি বলে? আমরা যদি এটা বুঝতাম, যদি এটা জানতাম, তাহলে আমাদের চিন্তা চেতনাটা অনেক পরিবর্তিত হতো এবং সেটা ব্যক্তি জীবনে প্রকাশ পেত। দেখেন, আমরা অর্থ তৈরির বিষয় নিয়ে চিন্তা করি খুব কম। অর্থ কিভাবে তৈরি করতে হয়, এটা নিয়ে যে শিখা দরকার, এটা নিয়ে যে জানা দরকার, অর্থ কিভাবে মেক করতে হয়, এইটা আমার মনে হয় আমাদের দেশে 65% মানুষ এই সম্পর্কে উদাসীন। 70 থেকে 80% যদি বলি, ভুল বলা হবে না। দেখেন, আমরা চাকরি শিখি। একটা চাকরি পাওয়ার জন্য যা করা দরকার, আমাদের মা-বাবা বা আমাদের পরিবেশ, সমাজ সেটা কিন্তু শিখায়। যে আমি মাস্টার্স কমপ্লিট করলে বা বিসিএস ক্যাডার হলে আমি চাকরি পাবো। এটার জন্য আমরা প্রিপারেশন নেই। কি পরিমাণ আমরা শিক্ষা গ্রহণ করি, কি রকম কষ্ট করি, ফ্যামিলি আমাদেরকে সাপোর্ট দেয়। আমরা ডিগ্রি শিখি যে কোন ডিগ্রি, পিএইচডি ডিগ্রি এটা ওটা যদি আমরা গ্রহণ করি আমরা কোন লেভেলে যেতে পারবো। মোবাইল ব্যবহার করা আমরা শিখি। এই ফাংশনটা কি দেখাই দাও তো আমাকে। কিন্তু অর্থ তৈরির বিজ্ঞান আমরা কিন্তু কখনো শিখি না। যে অর্থ তৈরির যে বিজ্ঞান আছে, এটা যে শিখতে হবে, এটা কিন্তু আমরা শিখি না। আমরা বিভিন্ন জিনিস শিখি। আমরা মাসলা শিখি, মাসাইল শিখি, আমরা সূরা কিরাত শিখি, জপমালা শিখি, আমরা মশক করি। যেমন আমি তাবলিগে গেছি। তো তবলিগে যাওয়ার পরে আমির সাহেব আমাদেরকে কলেমা শিখাচ্ছে এবং ঘন্টার পরে ঘন্টা, একদিনে ছাড়ল না। ৩ দিন সময় লাগলো। শুধু কলেমা শিখা, টান, জের কিভাবে দিতে হবে। আপনি যদি দেখেন, ছোট সময় আপনার বাচ্চাকেও কিন্তু আপনি ইসলামী শিক্ষা দিচ্ছেন। ওদের কিন্তু শিখার ভিতর রাখেন। এটা খুব ভালো। কিন্তু যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অর্থের বিজ্ঞান এটা যে শিখতে হবে, এটা কেন আপনার সন্তানকে, আমার সন্তানকে, আমাকে বা আপনাকে শিখানো হলো না? কেন শিখানো হলো না? কারণ আমাদের মা-বাবা যারা আছে তারাও এটা জানতেন না। এখন যদি বলেন যে শিক্ষক তারা বিষয়টা হচ্ছে কি?
এবং বিখ্যাত একজন ব্যক্তি, একজন সাংবাদিক, এটা মার্কিন যুক্তরাষ্ট্র, উনি এই কথাটা খুব আক্ষেপ করে বলেছিল যে খুব আক্ষেপ করে তিনি এই কথাটা বলেছিল যে, "আমাদের অর্থ যে বিজ্ঞান রয়েছে, এটা আমরা শিখি না।" কারণ কলেজের যে অধ্যাপক, সে আপনাকে যে শিক্ষাটা দেয়, যার বাস্তবতার সাথে অনেকাংশেই মিল খুঁজে পাওয়া যায় না। কারণ এটা দেখার জন্য কি করতে হবে? আপনার ভার্সিটির শিক্ষককে বা একজন টিচারকে দেখবেন। তার জীবনে অর্থ তৈরি করে না। কারণ তিনি যে শিক্ষা দেয়, সেটা হচ্ছে এক ধরনের শিক্ষা, আর বাস্তবতায় বলে আরেকটা শিক্ষা। এখন সেটা যে গ্রহণ করতে হবে না বিষয়টি তা না। সেটাও করতে হবে। কিন্তু আমাদেরকে অর্থ কিভাবে একটা মানুষের জীবনে তৈরি হয়, এই বিজ্ঞানটা আমাদেরকে জানতে হবে। আপনার বাচ্চাকেও এই কথাটা শিখাবেন যে অর্থ কিভাবে তৈরি হয়, এই বিজ্ঞানটা তুমি শেখো। আমি আপনাদেরকে আহ্বান করব, আমাদের এই বছরের শেষের দিকে আমাদের মূল্যবান কোর্স, এমপিএফ কোর্স আপনি গ্রহণ করবেন এবং ছোট্ট একটি বক্স কিনবেন। আপনার পরিবারে যারা আছে সবাইকে বলবেন রাত ৯টা থেকে ১০:৩০ পর্যন্ত ক্লাস রয়েছে, এই ক্লাসটা তুমি করবে। আপনার বাচ্চা-কাচ্চা যারা আছে সবাইকে নিয়ে, পরিবারকে নিয়ে করবেন। এইটা আগে শিখা দরকার। দেখেন, অর্থ সচেতনতা মানে শুধু টাকা উপার্জন করা না। অর্থ সচেতনতা মানে কি? এইটা কিন্তু আমি আপনাদেরকে একটু বলব। মানে অর্থ সচেতনতার মানেটা কি? যদি সেটাই না হয়, অর্থ সচেতনতা মানে হলো কিভাবে অর্থ আসে, কিভাবে অর্থ বাড়ে, কিভাবে অর্থ ধরে রাখা যায় এবং কিভাবে অর্থকে নিজের জন্য কাজ করানো যায়। আমি আবারও বলছি, আপনারা জানেন যে আমি আসলে ক্লাসের ভিতরে রিপিট করি না। কিন্তু কিছু, কিছু পয়েন্ট করতে হয় আপনাদের মনে রাখার জন্য। অর্থ সচেতনতা মানে হলো কিভাবে অর্থ আসে এটা জানতে হবে। কিভাবে অর্থ তৈরি হয় এটা জানতে হবে। কিভাবে অর্থ বাড়ে? আপনার কাছে যে এবার অর্থ আসছে, সে অর্থ কিভাবে বাড়ে সেটা আপনাকে জানতে হবে। কিভাবে অর্থ ধরে রাখা যায় সে বিষয়টা আপনাকে জানতে হবে। অসংখ্য মানুষের জীবনে স্রষ্টা টাকা দিয়েছে, প্রকৃতি তাকে টাকা দিয়েছে। কিন্তু সে টাকা ধরে রাখতে পারে নাই। অপচয় করেছে, খারাপ কাজে ব্যবহার করেছে। এ সমাজে এরকম ঘটনা আছে যে পাকিস্তান পিরিয়ডে যে সে সময় মানে হুন্ডা মোটরসাইকেল নিয়ে চলাফেরা করেছে। তাদের এত সম্পদ ছিল, তারা অঢেল টাকা উড়িয়েছে। আর এখন রাস্তাঘাটে পড়ে থাকে তারা। তাদের সন্তানরা অভাব-অনটনে মানুষের বাসায় কাজ করে, দিনমজুরে কাজ করে। কারণ ওই বাবা অর্থ কিভাবে ধরে রাখা যায় তার সন্তানকে শিখায়নি। খরচ করতে শিখিয়েছে। আর তার কারণে তার যে নাতি-পুতি যারা আছে, পরবর্তী জেনারেশন, তারা কিন্তু দুর্ভোগে পড়েছে। মানে অর্থ আপনার বেড়েছে। এখন অর্থ কিভাবে ধরে রাখতে হবে সেটা আপনাকে জানতে হবে। অর্থ আসার সম্পর্কে যেমন জানতে হবে, অর্থ কিভাবে বাড়াতে হবে সেটাও জানতে হবে। অর্থ কিভাবে ধরে রাখতে হয় সেটাও আপনাকে জানতে হবে। আমি আজকের আলোচনা আমি শুরু করেছি। আপনাদেরকে আমি বলব যে এই কথাটা আসলে আ বলতেই হয়, না বললে না। যে একটা প্রশ্ন আপনাদের সবাইকে রেখে সামনে এগোবো। আপনি কি শুধু আয় করছেন নাকি অর্থ সম্পর্কে সচেতন হচ্ছেন? কোনটি? আমি মনে করি যে ১ম টি। এই সমাজে যদি সবাইকে আপনি প্রশ্ন করেন, তাহলে এই ১ম টি যে তারা সবাই অর্থ আয় করছে। যেমন আমাদের এখানে আব্দুল বাশার সাহেব, আব্দুল খালেক সাহেব এবং এখানে যারা আছেন
তারা অধিকাংশ মানুষ কিন্তু অর্থ আয় করছেন। মানে এখানে যারা রয়েছেন সবাই কিন্তু অর্থ আয় করছেন। ইয়েস অর নো? এই যে আপনারা যে অর্থ আয় করছেন, প্রতিনিয়ত আয় করছেন। কম হোক, বেশি হোক, কম হোক সবাই কিন্তু অর্থ আয় করছেন। অর্থ সম্পর্কে সচেতন হচ্ছেন কতজন ব্যক্তি? যে এখন ২০২৬ সাল, ২০৩০ সাল যখন আসবে, তখন সেই সময় সেই মুহূর্তে আপনার পরিবারের কত খরচ এবং আপনার জীবনমান কোন পর্যায়ে যাবে এবং সেই সমাজ বা সেই পারিবারিক সবকিছু আপনি সামলাতে পারবেন কিনা? মানে এই যে সামলানোর যে বিষয়টা, তাহলে এখন সচেতন হতে হবে না? না ২০৩০ সালে সচেতন হতে হবে? ৩০ সালে সচেতন হলে হবে না, এখনই সচেতন হতে হবে। রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজেকে প্রশ্ন করেন, এই যে আমার যে পরিবার রয়েছে, আমার যে সন্তান বা আমার যে ফ্যামিলি রয়েছে, মা-বাবা বা আমার নেক্সট জেনারেশন যাদেরকে আমি এই পৃথিবীতে আমার মাধ্যমে স্রষ্টা নিয়ামত হিসেবে দিয়েছে, তাদের জন্য আমি কি করছি? তখন সাধারণত দেখবেন যে তখন আপনার ভিতর থেকে একটা সচেতনতা, চিন্তা আপনার মাথায় কাজ করবে। দেখেন, অর্থের যে বিষয়টা বলছি এটা খুবই আ স্পর্শকাতর একটা বিষয়। আমি কিছু সময় আপনাদেরকে দিয়েছি। এই ছবিটার দিকে গভীরভাবে লক্ষ্য করুন। অর্থের অভাবের কষ্ট সবাই বুঝে না। এটা আমাদের সমাজে খুব কম মানুষ বোঝে। যখন বোঝে তখন অনেক দেরি হয়ে যায়। অর্থ না থাকলে আপনার পরিবারে যদি কেউ অসুস্থ হয়ে যায়, আপনি যদি বুঝতে পারেন যে টাকার অভাবে তাকে উন্নত চিকিৎসা করাতে পারছেন না, কেমন বোধ হবে? কি ফিল করবেন? একটু কল্পনা করুন। আপনার আদরের সন্তান, আল্লাহ না করুক হসপিটালে। ডক্টর বলল, তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে হবে। যদি চিকিৎসা ভালোভাবে হয়, হয়তোবা বেঁচে থাকবে। মালিক আল্লাহ। এমন একটি ঘটনা খুলনা, আমার এক পরিচিত খুব কাছের, উনার হার্টের প্রবলেম হলো। উনি ইন্ডিয়া গেলেন। আমাকে যাওয়ার সময় বললেন যে, "ভাই যদি কুলাতে না পারি, আমাকে হেল্প করবেন?" আমি বললাম যে, "ইনশাআল্লাহ।" ডক্টর দেবেশ সেটি পরবর্তী তার অপারেশন করেছে।
এবং তিনি যতটুকু সঞ্চয় করেছিল ৳২ থেকে ৳৩ লক্ষ, কিন্তু তার ৳৫ থেকে ৳৭ লক্ষ খরচ হয়েছে। এবং আত্মীয়স্বজন, ধার-দেনা, বিভিন্ন জায়গা থেকে টাকা-পয়সা, কি যে কষ্ট! মানে অর্থ না থাকলে যেটা হয় একটা মানুষের জীবনে, অর্থ সম্পর্কে সচেতনতা আমাদের দরকার। যে আপনার পরিবার পরবর্তীতে কিভাবে চলবে? যদি অর্থ ব্যাকআপটা না থাকে। তার ৩ টে সন্তান। আমার খুব খারাপ লেগেছিল। এই যে রাজধানী শহর ঢাকা আমরা যারা থাকি, আপনার মিটফোর্ড হসপিটাল, মুগদা হসপিটাল, বিভিন্ন দেখবেন যে প্রাইভেট হসপিটাল আছে। ছুটাছুটি করছে। আপনি একটু ভিতরে গিয়ে দেখবেন যে দীর্ঘ সময় পর্যন্ত কেউ ফ্লোরে রয়েছে। আপনি জানেন বাংলাদেশের চিকিৎসা গভর্নমেন্টের কর্তৃক সেভাবে ভালো না, উন্নত না। যদি আপনি ভিতরে খোঁজ নেন, আপনি দেখবেন যে অনেক মানুষের অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না। এটাই সত্য, এটাই বাস্তব। এটা তো আসলে একটা দুর্ঘটনার কথা বললাম। এটা আপনার সাথেও ঘটতে পারে, আপনার সন্তানের সাথে ঘটতে পারে। এমন না যে ঘটে না। অহরহ ঘটছে। আবার যদি দেখেন যে অর্থ না থাকলে একজন বাবার কি কষ্ট যে তার সন্তানকে নিয়ে স্বপ্ন থাকে যে ওকে বড় করব, ওকে উচ্চশিক্ষায় শিক্ষিত করব। পারে না। অনেক পরিবার মানি ইচ্ছে থাকার পরে কি সাধ্য থাকে না। অনেক মেধাবী স্টুডেন্ট অর্থের অভাবে থেমে যায়। আপনি দেখবেন যে মেডিকেল কলেজে চান্স পায়। তার বাবা পত্রিকা বা বিভিন্ন জায়গায় সাহায্যের জন্য হাত পাতে। সম্প্রতিকালে আমি গত ঈদে আমার এক পরিচিত, অনেক আগের পরিচিত আমাকে একদিন ফোন দিল। আমি চিনতে পারিনি। পরে আমাকে বলল, তার ছেলের নাম বলল। আমি বললাম যে, "ভাবি কি হয়েছে?" আমার অনেক বছর তার সাথে কথা দেখা সাক্ষাৎ হয়নি। পরে আমাকে বলল যে, "ভাই, আপনি তো জানেন যে ওর বাবা আসলে কাজকর্ম আগের মতো করতে পারে না। আমার ছেলে ভালো একটা কলেজে চান্স পেয়েছে। আমাকে যদি কিছু সাহায্য করতেন।" আমি তাকে হেল্প করলাম কিছু অর্থ দিয়ে। পরে আমি জিজ্ঞেস করলাম যে, "এইভাবে কতদিন?" তখন আমাকে বলল যে, "আত্মীয়-স্বজনের কাছ থেকে ভাই চাইতে লজ্জা করে। বারবার কতবার চাওয়া যায়?" তো আসলে দেখেন এই যে মা নিজের সন্তানের জন্য হাত পাতছে, বাবা হাত পাতছে, বাবা কিছু করার সামর্থ্য নাই। তাদের কেমন বোধ হয় যে, "আহারে আমার সন্তানকে অর্থের অভাবে ওকে শিক্ষাও আমি দিতে পারলাম না।" আসলে পৃথিবীর অধিকাংশ মানুষ পরিশ্রমের কারণে নয়, সুযোগ ও প্ল্যাটফর্মের অভাবে পিছিয়ে যায়। যদি যথাযথ ব্যবস্থা না নেয়া হয়, তাকে সঠিক সময় সঠিক প্ল্যাটফর্মে না থাকে। এই ছেলেকে যদি সাপোর্ট দেয়া হয় যে, "তোমার অর্থের সমস্যা নাই। তুমি সর্বোচ্চ মেধা দিয়ে লেখাপড়া করো, সর্বোচ্চ পরিশ্রম করে লেখাপড়া করো।" এই ছেলেটাও কিন্তু বিসিএস ক্যাডার বা বাংলাদেশের শীর্ষস্থানীয় একটা জায়গায় পৌঁছাবে। থেমে যায়। আপনি দেখেন, আপনি নিজের দিকে তাকান। আপনার জীবনেও কিন্তু অনেক স্বপ্ন, আশা, আকাঙ্খা ছিল। কিন্তু সেইগুলো দেখবেন সীমিত হয়ে গেছে, ছোট হয়ে গেছে। এখন আর স্বপ্ন দেখতেই কি ভয় লাগে। কারণ হয় না। আমি আপনাদেরকে
একটা প্রশ্ন রাখি আবারও। আপনি কি সারা জীবন শুধু খরচ মেটানোর জন্য কাজ করবেন? নাকি এমন একটি ব্যবস্থা গড়বেন, যেখানে আপনার পরিশ্রমের ফল দীর্ঘদিন আপনাকে সাহায্য করবে? অবশ্যই আপনি ২য় অপশনটা কিন্তু বেছে নিবেন যে, আপনার পরিশ্রমের ফল আমি যা কিছু করি, সেটা যেন দীর্ঘদিন আমি উপভোগ করি, আমার সন্তানও যেন উপভোগ করে। আমাদের সমাজে একটা নেগেটিভ কথা আছে এরকম যে, "অর্থ সুখ কিনতে পারে না।" হুম। আসলে এই কথাটা কিছু ক্ষেত্রে হয়তোবা, কিন্তু অধিকাংশ কথা ভুল কথা। এখন আপনি কি মনে করেন? এই যে প্রচন্ড গরম গেল, এখনো যাচ্ছে। আমার এক পরিচিত লাস্ট মোমেন্টে সে একটা এসি কিনেছে এবং সে এসি কিনবে না। ফ্যানের বাতাসই তার হয়। কিন্তু আর কুলাতে পারছে না। পরে আমাকে বলল যে, "ভালো একটা এসি সাজেস্ট করেন।" বললাম। পরে এসি লাগাইছে। লাগানোর পরে তার ২ দিন পরে আমি তাকে ফোন দিয়েছি কৌতূহল হয়ে। আমি বললাম যে, "এখন কেমন বোধ হচ্ছে আপনার?" সে আমাকে যে কথাটা বলেছে আপনার শুনলে হাসবেন। সে বলেছে, "গরম কি জিনিস বুঝি না। যদি আগে জানতাম তাহলে এসিটা অনেক আগেই লাগাইতাম।" এসিতে যে ঘুমায় আর আপনি ফ্যানে ঘুমান বা এটা এক না কখনো। যে গাড়িতে চড়ে আর যে হেঁটে যায় তার ফিল একরকম না। আপনি যুক্তি দিতে পারবেন, আপনি লজিক দিতে পারবেন। আপনি যখন এসি কিনতে পারবেন না, আপনি ১ম যে লজিক দিবেন যে না এসিতে ঘুমানো স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না। এখন এই যুক্তিটা কখন দিচ্ছেন বলেন? যখন আপনি এসি কিনতে পারছেন না তখন। আঙ্গুর ফল টক কখন বলে বলেন? যখন আঙ্গুর ফল ছিঁড়তে পারে না তখন, রাইট? এই গল্প তো জানেন আপনারা, তাই না? আসলে অর্থ সুখ দিয়ে কিনতে পারে না। এই যে প্রবাদ একটা আছে কথা, এই কথাটা সঠিক না। কিন্তু অর্থের অভাব অনেক কষ্টকে বড় করে দেয়। হ্যাঁ, অর্থ সুখ দিতে পারে না। আপনার কথাটাই যৌক্তিক ঠিক আছে। লজিক দিলেন, এইটা দিলেন, ওটা দিলেন, এক্সাম্পল বিভিন্ন দিক। আমি আপনাকে ২য় প্রশ্নটা করব। কিন্তু অর্থের অভাব অনেক কষ্টকে বড় করে দেয়। আপনি একজনকে ভালোবাসছেন। তো ভালোবাসার মানুষ ইটালি প্রবাসী একজন বাংলাদেশে আসছে, মাথায় চুল নাই, সে বিয়ে করে নিয়ে গেছে। আপনি প্রশ্ন করলেন, "তুমি আমাকে বিবাহ কেন করলে না?" ভালোবাসার মানুষ বলবে যে, "আমার বাবা রাজি না। আমার বাবা আমাকে কষ্ট দেয়, তোমার সাথে আমি সংসার করতে পারব না। আর তোমার সাথে সংসার করব, তোমার কি আছে? তোমার তো ইনকাম নাই, টাকা নাই।" এখন আপনি বলেন, আপনি এর ব্যথাটা কত বড় ব্যথা, এইটা কিভাবে কাটাবেন? আপনি এটা কাটাতে পারবেন না। তখন আপনি কি গান গাবেন? ওই যে মান্না দে, সতীনাথ, হেমন্ত মুখোপাধ্যায়, হ্যাঁ? এইরকম যে বিরহের যে গান, সেই বিরহের গান হবে আপনার সঙ্গী। কথা কি সত্য? এটা বুঝতে হবে। আপনারা জ্ঞানী মানুষ, আপনারা অবশ্যই বুঝেন অর্থ আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। দেখেন, আমি খুব বাস্তববাদী চিন্তার মানুষ, যে বাস্তব কথা বলতে পছন্দ করি। বাস্তবতা আমরা কেউ অস্বীকার করতেও পারি না। আজকে সময়, আজকের যে সময় ২০২৬ সাল, এখানে একটু টাইপিং মিস। আমি একটু কারেকশন করে দিচ্ছি। আর আমরা ভুল জিনিস চর্চা করব না। আজকের
যুগে শুধুমাত্র শুধুমাত্র স্বল্প আয়ে স্বল্প আয় যথেষ্ট নয়। যে স্বল্প আয়। কারণ বর্তমানে আপনি দেখবেন সবকিছুর মূল্য অনেক বৃদ্ধি পাচ্ছে। আপনি সেখানে স্বল্প আয় করে কিন্তু খুব একটা সুবিধা করতে পারবেন না। পারবেন? পারবেন না। দেখেন, আগে মানুষ সময়ের বিনিময়ে অর্থ উপার্জন করত। একজন ব্যক্তি ৮ ঘন্টা সময় দিত অফিসে, খাতা কলমে লেখালেখি করত বা সরকারি কোনো প্রজেক্টে কাজ করত। মানে সেখানে যতটা সময় দিত, তার উপরে বেস করে তাকে একটা মাসিক বেতন দিত। আজকের যে পৃথিবীতে আমরা আছি, আজকের যে সময়ে আছি, এই সময়টা কি বলেন তো? বলতে পারবেন? আমরা যে সময়তে বসবাস করছি, আমি মনে করি মারাত্মক লেভেলের একটা সময়। মারাত্মক লেভেলের। কেন? কারণ আজকের সময়ে এই পৃথিবীতে, সারা পৃথিবীতে প্রযুক্তির ছড়াছড়ি। এখানে নেটওয়ার্ক কাজ করে, কমিউনিটি কাজ করে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম কাজ করে। আজকে প্রযুক্তি কতটা অ্যাডভান্স আপনি কল্পনাও করতে পারবেন না। মানে কি চলছে? সারা বিশ্বে কি চলছে? আপনার চিন্তা নিয়ে খেলা করছে। আপনাকে চিন্তা, আপনি যে কি চিন্তা করছেন, এই চিন্তা ধরে ফেলছে। এই যে আমরা মোবাইল ব্যবহার করি, আপনি কি জানেন? আপনার গতিবিধি, আপনার চোখের পলক থেকে শুরু করে সবকিছু এগুলো যারা তৈরি করছে তাদের কাছে আছে। আজকে 5G, আজকে 6G, যে টেকনোলজি, এই যে টেকনোলজির যে বিশাল একটি যুগে কাজ চলতেছে, আপনি কল্পনা করতে পারবেন না যে বিশ্ব এখন কোথায়? প্রযুক্তি এখন কোথায়? আপনি চায়না যদি যান, জাপানে যদি যান, তাহলে আপনি মনে করবেন যে তাদের থেকে আমরা কত পিছিয়ে পড়েছি। কত পিছিয়ে পড়েছি। গত কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখলাম, এই যে সৌদির যে হজ ব্যবস্থা, এই ব্যবস্থাটা এতটা উন্নত যে অবাক করার মতো এবং তারা হজ ব্যবস্থাপনায় প্রচুর টেকনোলজি ব্যবহার করেছে। এই টেকনোলজি যদি ব্যবহার না করা হতো তাহলে এই যে বিশাল হাজি যে একটা বহর এদেরকে সাপোর্ট দিতে পারত না। আজকে এআই রয়েছে, হ্যাঁ? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং দিন যত যাচ্ছে প্রযুক্তি থেকে আরো উন্নত হচ্ছে। এখন এই অবস্থায় আমরা যদি সেই পিছনের জিন্দিগিতে বসবাস করি, পিছনের চিন্তা ভাবনা নিয়ে যদি পড়ে থাকি, তাহলে আমাদের সামনে দুর্ভোগের অন্ত থাকবে না। আজকে যখন বিশ্ব রকেট লঞ্চার তৈরি করে অন্য অন্য দেশের শিশুরা, আর আমাদের দেশে আমাদের সন্তানরা পড়ে আছে কি নিয়ে বলেন? আপনাকে আরেকটা তথ্য দেই যে আমাদের এই দেশে এই টেকনোলজি পুরোপুরি যেন বুঝতে না পারে, এইজন্য অন্যান্য দেশের প্রযুক্তি কিন্তু কাজ করতেছে। মানে আমরা যেন পিছিয়ে থাকি, এজন্য কিন্তু কাজ হয় বিশ্ব রাজনীতিতে। আমাদের এই বাংলাদেশের
যত অ্যাপস রয়েছে, যত টেকনোলজি রয়েছে এর অধিকাংশ দেখবেন যে আপনার বিদেশী। তারা কখনো চায় না এই আমাদের দেশের মানুষ টেকনোলজি বুঝুক, আমাদের দেশের মানুষ এগিয়ে যাক, এই দেশকে সমৃদ্ধ করুক। কারণ তাদেরও কিন্তু একটা গবেষণা আমাদের দেশের মানুষের প্রতি বা আমাদের দেশের। আর আমরা বুকার রাজ্যে বসবাস করতেছি। আমরা সেটা কিন্তু টোপ দিয়েছে আমরা কিন্তু বুঝতে পারছি না। আমাদের দেশ থেকে যখন হাজার কোটি টাকা পাচার হয়ে যায়, তখন আমাদের দেশের সরকারের ঘুম ভাঙে। তখন বলে যে এই কোম্পানি ক্রাইম করেছে, এই অ্যাপস, এই জুয়া এটা ওটা করেছে। কেন? কারণ আমরা অ্যাডভান্স চিন্তা করতে পারি না। আমাদের অনেক প্রতিবন্ধকতা। একইভাবে বলব যে আজকে সমাজে চাকরি করে আপনি বাসা ভাড়া দিতে পারবেন না। আজকে চাকরি করে আপনার সন্তান ভবিষ্যতে লেখাপড়া করে চাকরি করে আগামী দিনে সুস্থ থাকবে এটা ভাবেন কি করে? ও যখন চাকরি পাবে তখন ২০৩৫ সাল। আপনারা কি জানেন যে আপনার ৩৫ সালে কি ঘটনা ঘটবে বিশ্বে? আপনার সন্তান যখন চাকরির বাজারে গিয়ে করবে, তখন তার বেতন কত টাকা? ১,০০,০০০, ১,৫০,০০০ টাকা? তখন দেখবেন এই বাজার ব্যবস্থাও কিন্তু সেই লেভেলে চলে যাবে। মানে এজন্য গবেষকরা বলতেছে যুগের সাথে আপনার সন্তানকে এই আধুনিক বিষয় শিখান, প্রযুক্তি সম্পর্কে জানান। এটা খুব গুরুত্বপূর্ণ। আর আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে সেই এখন এই যে আমাদের এখানে দেখেন, আমাদের এখানে মেক্সিমাম যারা আছে যেমন কাজল হাওলাদার যা এখানে ধরেন গাজীপুরের ইনুস সাহেব। কাজল হাওলাদারের বয়স ৫৫ বা ৬০ একটু ভাবেন। এখন এই ভদ্রলোকের মাথার ভিতরে কি চলতেছে? আমি যদি প্রশ্ন করি, আপনি দেখবেন যে সে মানে কোন জায়গা থেকে এসেছে? তার সময় চিঠি ছিল, তার সময় টর্চ লাইট ছিল, তার সময় মানে টেলিগ্রাম ছিল। তার চিন্তা ভাবনা কিন্তু সেই পূর্বের মতো। এখন নতুন যুগ আসছে, সে চেষ্টা করছে। কিন্তু চিন্তা কিন্তু তার মাথা থেকে এখনো যায় নাই। সে কিন্তু অ্যাডভান্স কিছু ভাবতে পারে না। তার মাথায় সবসময় পিছনের দিকে কাজ করে। এখন গাজীপুরের ইনুস সাহেবের ভাবনা সে কতটুকু তার মেমোরি কাজ করে। সে এখন দেখতেছে সবাই অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করে, সেও চালায়। কিছু, কিছু বিষয় জানে। কিন্তু আরো কত কিছু এসেছে সেটা কিন্তু সে জানে না। সে আরো কত কিছু আসছে সে বিষয়টা কিন্তু তার মানে মেমোরিতে নাই। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে তাকে এই শিখানোর মতো মানুষ নাই যে আমরা কোন অবস্থানে আছি। এজন্য পূর্বের যে চিন্তা ভাবনা এইগুলো দিয়ে আপনি বর্তমান সময়ে টিকে থাকতে পারবেন না। নিজেকে আপনাকে নিজেকে আপনার উন্নয়ন করতে হবে। আপনার বয়স যাই হোক সমস্যা নাই। আপনার চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে। আপনার ভাবনা, আপনাকে চিন্তা আপনার পরিবর্তন করতে হবে। আপনি যেই যুগের চিন্তা ভাবনা করেন, আপনার যে ভাবনাগুলো করেন, সাধারণত আজকে একটা জিনিস দেখেন, আপনি বলবেন যে শর্টকাট অনেক লাইন আছে সেখান আমি একটু এদিক ওদিক করে আমি ধনী হয়ে যাব। না পারবেন না। কারণ প্রযুক্তি এখন এত ফাস্ট, আপনি কোথায় আছেন, কোন এরিয়াতে আছেন, কোন লোকেশনে আছে, মুহূর্তের ভিতরে আপনাকে ট্র্যাকিং করে বের করে ফেলা যাবে। আপনি কারো টাকা মেরে খাবেন? পারবেন না। আপনাকে ধরে ফেলবে। কারণ আপনার ছবি আছে, আপনার এনআইডি আছে, আপনার লোকেশন ট্র্যাক হবে, আপনার মোবাইল, ইএমআই আছে। সমস্ত কিছু। আগে যারা দুর্নীতি করছে বাংলাদেশে, তারা কোন না কোনভাবে পার পেয়ে গেছে ধরেন। কিন্তু এখন আপনি কারো ৳১০,০০০ মেরে খাবেন, সাথে, সাথে ছবি তুলে ফেসবুকে লিখে দিবে, "এই বাটপারকে ধরিয়ে দিন, এই প্রতারককে ধরিয়ে দিন।" আমার কথা যদি ভুল হয় আপনি মিলাবেন আমার কথাগুলো। যে কথাগুলো রাইট না আমি রং বলছি।
এখানে বর্তমান সময়ে আপনি ভুল করে অর্থ ইনকামও করতে পারবেন না। এত সহজ না। মানে আপনাকে কি কর দিয়ে দিবে। তাহলে আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, আজকের যুগে স্বল্প আয় আগে যেটা করতেন সেটা চলতে পারবেন না। আপনাকে যদি বর্তমানে বেঁচে থাকতে হয়, সামনে ভবিষ্যৎ উন্নয়ন করতে হয়, টেকনোলজি বুঝতে হবে। এখন টেকনোলজি বোঝার ভিতর দিয়ে ভুল করলে চলবে না, রাইট পথে আপনাকে চলতে হবে। এটা হচ্ছে আমার মেসেজ। আমি যদি আপনাকে সেই সাথে আরো একটা প্রশ্ন করি, আপনি কি একা আয় করবেন? নাকি এমন একটি ব্যবস্থার অংশ হবেন যেখানে সহযোগিতা ও প্রযুক্তি আপনার সক্ষমতাকে বাড়িয়ে দিবে? পৃথিবীর অনেক বড় প্রতিষ্ঠান নেটওয়ার্কের শক্তির উপর দাঁড়িয়ে আছে। ভবিষ্যতে তাদের যারা পরিবর্তনকে বুঝতে পারে। এইখানে মেসেজটা খুবই স্পষ্ট। যে ১ম কথাটা হচ্ছে আপনি কি একা আয় করবেন? নাকি এমন একটা সিস্টেমের অংশ হবেন যেখানে আপনার সহযোগিতা, প্রযুক্তি আপনার সক্ষমতাকে বাড়িয়ে দিবে। যে আপনি যে ধাপে আছেন যদি এর সাথে প্রযুক্তি সম্পৃক্ত হয়, তাহলে আপনার যে সক্ষমতা এটা অনেক গুণ বাড়িয়ে দিবে। আর আজকে দেখেন এই যে পৃথিবীর বুকে বড়, বড় ইন্ডাস্ট্রি তারা কি করছে? এই যে দেখেন বাংলাদেশে আকিজ গ্রুপ চিনেন তো, তাই না? ওদের কিন্তু আইটি সেক্টর আছে। ওরা অনেক বড় আইটি সেক্টর গড়ে তুলেছে। অনেক বড়। আরএফএল কোম্পানি তাদের আইটি ডিপার্টমেন্ট রয়েছে। তারাও কিন্তু বোঝে যে এখন আমাদের কি করতে হবে। এখন যারা ইতিপূর্বের চিন্তা ভাবনায় ছিল, তারা কিন্তু এখন প্রযুক্তির সাথে আসতেছে। তারা প্রযুক্তিকে সমন্বয় করতেছে তার সিস্টেমের সাথে। এটার কারণ কি? কারণ দেখছে যে প্রযুক্তি ছাড়া আমাদের সামনে কোনো গতি নেই। আসেন, এই যে আমাদের চিন্তা ভাবনার সাথে আপনার চিন্তা ভাবনা কতটা মিলে একটু পরখ করা যাক। আমরা বাস্তবতা ভুলে ইমোশনে থাকি। ইমোশনের সুযোগ নাই। ইমোশন জীবনকে ধ্বংস করে। আবেগ। আমাদের জীবনে বিভিন্ন সময় সুযোগ আসে। আসলে সুযোগ আসলে কি হবে? সুযোগ তখনই মূল্যবান যখন আপনি শুরু করবেন। আপনার জীবনে একটা সুযোগ এসেছে। এখন এই সুযোগ মূল্যবান হবে কখন? যখন আপনি শুরু করবেন। আপনি যদি শুরু না করেন, কি হবে? এইটা একটু জানতে হবে আপনাকে। আমি আপনাকে বলব। আমরা বিক্রান্সের মতো মহান একটা প্রতিষ্ঠান দাঁড় করেছি। এজন্য আমরা গভীরভাবে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার সাথে সবাই বলেন, যার সুযোগ আছে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আসলে বিক্রান্সটা কি? এইটা আপনাকে জানতে হবে। আপনি ইতিপূর্বে অসংখ্য কোম্পানির সেমিনার, অসংখ্য কোম্পানির সিস্টেম আপনারা দেখেছেন। কিন্তু বিক্রান্স ব্যতিক্রম। বিক্রান্স সম্পূর্ণ আলাদা। কেন? বিক্রান্ত চিন্তা করছে, শুধু কি আপনি এখান থেকে ইনকাম করবেন? না, আপনার সন্তানও এখান থেকে ইনকাম করবে ইনশাআল্লাহ। বিক্রান্স এমন একটা সিস্টেম, এমন একটা উদ্ভাবনী এবং অগ্রগতিমূলক এবং সহজ সরল এবং ইউনিক আইডিয়া যেটা আগামী দিনের ব্যাপক পপুলার হতে যাচ্ছে বাংলাদেশে। তৈরি করেছে। আমি সেদিন আমি এটা ভাবলাম যে আমাদের টোটাল ৩ মাস আমরা কিন্তু আমাদের যে সফটওয়্যার, এই সফটওয়্যার আমরা কাজ করেছি। আপনারা ফ্রন্ট সাইডে যে বিষয়গুলো দেখছেন, এর বিশাল একটা অংশ রয়েছে কি ব্যাক সাইডে। অর্থাৎ আমরা নিজস্ব সার্ভার নিয়ে কিন্তু আমরা কাজ করতেছি। এখন এই যে বিক্রান্স, এই যে সার্ভার টেকনোলজি
এত কিছু কেন করছে? এর প্রধান কারণ হলো যে এই বিজনেসটা আলহামদুলিল্লাহ আমরা এমনভাবে সাজিয়েছি যে ভবিষ্যতে যেন আপনার সন্তানকে অর্থের জন্য টেনশন না করতে হয়। আপনাকে নিয়ে যেন আপনার অর্থ বিষয়ে যেন কোনো ক্রাইসিস না থাকে। এখন এই যে বিক্রান্স বিষয়টা আপনাকে বুঝতে হবে। আমার চিন্তা চেতনার সাথে আপনার বুঝতে হবে। আজকে যে চিন্তা, আগামী দিনে সেটা বাস্তবতা। কি ঘটে আপনি শুধু দেখবেন, না অংশ হবেন, এটা সিদ্ধান্ত আপনার। এখন এই যে বিক্রান্সের বিজনেসটা কিভাবে শুরু করা যায়? এটা আপনি তো সবাই জানেন। অনলাইনে একটা প্রোডাক্ট অর্ডার দিবেন, ৳৭৫০ দাম। যদি আপনি একজন গ্রাহক হন, রোগী হন, একটা প্রোডাক্ট ক্রয় করার সাথে আমাদের ডিস্ট্রিবিউটর আপনি হয়ে গেলেন। আপনার একটা আইডি হলো, একটা বিজনেস সেন্টার হলো, একটা অবস্থান হলো, যেখানে পাসওয়ার্ড থাকবে, আপনার একটা আইডি থাকবে। এবার আপনি কিছু ট্রেনিং করেন। বিজনেসটা বোঝেন। বিক্রান্স বিজনেসটা আসলে খুব সহজ। করা খুব সহজ। কেউ যদি বলে যে বিক্রান্স বিজনেসটা শুরু করা জটিলতা আছে, আমি বলব যে না, আপনি আবার প্রশ্ন করেন, আবার দেখেন। ১০০ বার দেখেন। আপনার বাবার জন্য আপনি কি এজমার ওষুধ কিনছেন। মায়ের জন্য এজমার ওষুধ কিনছেন তার শারীরিক সমস্যার জন্য। বাবার জন্য ডায়াবেটিকস ওষুধ কিনছেন। না হয় আপনার ওয়াইফের জন্য স্বাস্থ্য সুরক্ষামূলক ওষুধ কিনেছেন। আমি আজকে পোস্ট করেছি আমাদের বেশ কিছু প্রোডাক্ট নিয়ে। আমাদের অ্যালার্জির প্রোডাক্ট চলে আসছে। আমাদের রুচিবর্ধক নিরাপদ ঔষধ এসেছে। আপনার ঘরে একটা কন্যা আছে। হাই স্কুলে অথবা কলেজে পড়ে। একদম শুকনা। বহু কিছু আপনার খেতে বলেন, খায় না। তার রুচি ভালো না, হজম ক্রিয়া ভালো না। আমাদের যে রুচিবর্ধক একটা ঔষধ আছে একদম নিরাপদ আয়ুর্বেদিক। অনেক নিরাপদ। গতানুগতিক না। এটা স্থায়ীভাবে এটা কাজ করবে। আপনি একটা ওষুধ দেন, তার হজম ক্রিয়া বাড়বে, তার স্বাস্থ্য ডেভেলপ হবে ন্যাচারাল ভাবে খাবার-দাবারের মাধ্যমে। একটা ওষুধ দেন। এই যে একটা প্রোডাক্ট আপনি ক্রয় করলেন, তাতে করে আপনি আমাদের কি একজন গর্বিত সদস্য হয়ে গেলেন। অনেক মানুষের অ্যালার্জি আছে। বিশেষ করে করোনার টিকা দেওয়ার পরে নাকি বাংলাদেশে অ্যালার্জি বেড়েছে। আপনি একটা অ্যালার্জির ওষুধ কিনেন আমাদের কাছ থেকে, ডিস্ট্রিবিউটর হয়ে গেলেন। আপনি একজন ব্যক্তিকে বলেন যে, "ভাই আপনার পরিবারে কারো অ্যালার্জি আছে কিনা?" বলে যে, "ভাই আমার ওয়াইফের আছে, আমার আছে।" ভাই একটা অ্যালার্জির ওষুধ কিনলেই তো সদস্য হয়ে গেলেন। এটা আহামরি কি আছে? এটা সহজ, সরল। এই যে আপনি আমাদের এখান থেকে একটা পণ্য ক্রয় করলেন, ডিস্ট্রিবিউটর হয়ে গেলেন। এরপরে আপনি যে সুযোগ সুবিধাগুলো পাবেন, আপনি এখানে লক্ষ টাকা না, কোটি টাকার বিজনেস গড়ে তুলতে পারবেন। কোটি টাকার বিজনেস গড়ে তুলতে পারবেন। এটা সিস্টেম বলে। আবার অনেকেই এই কথাটা বলতে পারেন, ভাবতে পারেন যে ৳৭৫০ র বিজনেস। আপনি একটা সময় দেখবেন, আমি আজকে বলে রাখি, আজকে তারিখ কত? ৩১/৫/২০২৬। অনেকে আপনাকে মশকরা স্বরূপ বলবে, "কি বিজনেস করো? ৳৭৫০ র বিজনেস।" আপনাকে রাস্তা দিয়া যাবেন, অনেকেই বলবে যে, "এই ৳৭৫০ র ব্যবসা।" আপনার সামনে এগিয়ে বলবেন যে, "জি ভাই, ৳৭৫০ র ব্যবসা। আমি কিন্তু ইতিমধ্যেই ৪ থেকে ৳৫,০০,০০০ ইনকাম করে ফেলেছি।" তখন তার চোখ বড় হয়ে যাবে। বলবেন যে, "ভাই বলেন কি? আমি কি করব? ৳৭৫০ র প্রোডাক্ট কিনে ব্যবসা শুরু করেন।" ওই লোককে আবার আরেকজন বলবে যে, "এই ৳৭৫০ র ব্যবসা।" আসলে একটা বিপ্লব ঘটতে যাচ্ছে। মহাবিশ্বে কাজ শুরু হয়ে গেছে। এখন শুধু এটা রেজাল্ট দরকার। আর এটা কিভাবে হয়? এটার জন্য আমরা অ্যাফার্মেশন এ কাজ চলতেছে। আমরা কাজ করছি। আমি আজকে আমাদের বিকেলে একটা মিটিং ছিল ম্যানেজমেন্টের। আমি সেখানে বলেছি যে, "আপনারা কি করবেন? আপনার কি করণীয়?" আসলে বিজনেস তো সবে শুরু। আমি যেটা ভাবি হয়তোবা আপনি ঐরকম ভাবতে পারেন। স্রোতের মতো ঘটনা ঘটবে।
কিভাবে শুরু করা যায়? এটা নিয়ে আর আজকে আলোচনা করব না। প্রশিক্ষণ করবেন। প্রশিক্ষণে নতুন অনেক ইনফরমেশন পাওয়া যায়। কখনো এটা ভাববেন না আপনি সবকিছু জেনে গেলেন, সবকিছু বুঝে গেলেন। এইটা কখনো বলবেন না। কারণ জানার অনেক কিছু আছে। আগ্রহ নিয়ে, ভক্তি নিয়ে, ভালোবাসা নিয়ে, আন্তরিকতা নিয়ে প্রশিক্ষণে বসবেন। কারণ জীবনে আমি মনে করি আল্লাহ তাআলার সবথেকে বড় নিয়ামত কি জানেন? আল্লাহ তাআলার সবথেকে বড় নিয়ামত হলো আপনার জীবনে একজন শিক্ষক থাকা। মানে শিখার একটা অপশন থাকা। আমি সেদিন কাজী নজরুল ইসলামের একটা হিস্টোরি পড়ে আমার চোখ কান্নায় ভেঙে পড়ল। নজরুল ইসলাম তার যে গুরু, আধ্যাত্মিক গুরু বরদাচরণ একজন সনাতন লোক তার কাছে সে ধর্মীয় শিক্ষা নিল, আধ্যাত্মিকতা। নজরুল ইসলামের সন্তান যখন বুলবুল মারা গেল, তখন নজরুল খুব ভেঙে পড়েছিল। স্বাভাবিক হতে পারছিল না। আসলে বাবা, তখন তার গুরুর কাছে তখন তার গুরু বলল যে, "চোখ বন্ধ কর।" এরপর থেকে কাজী নজরুল ইসলাম স্বাভাবিক জীবনে আসতে পারে নাই। কারণ তার গুরু তাকে এমন কিছু দেখাইছে যে, "তোমার সন্তান কোথায় আছে দেখো।" খুব ইন্টারনাল কথা বললাম। দেখেন, একজন মানুষ জাহান্নামে যাবে বা দুনিয়া তার জন্য জাহান্নাম হয়ে উঠবে। এইটা কিন্তু তার জীবনে গুরু না থাকার কারণে, আল্লাহর রহমত না থাকার কারণে। আমাদের দেশে হাজার কোটি টাকা যারা মেরে খায়, অপরের টাকা আত্মসাৎ করে, ধান্দাবাজি করে, প্রতারক। আমি শুধু ভাবি, হায় আল্লাহ! তারা বোঝে না কেন? আমি এই কথাটা যখন আমি আমার এক গুরুর কাছে জিজ্ঞেস করলাম, তখন সে বলল, "তার উপর তো রহমত নাই।" আমি বললাম, "তার মানে?" সে বলল, "এই যে জ্ঞান, এই জ্ঞান কিন্তু রহমত। ভুল পথে চলার জন্য কোন গুরু দরকার নাই। কিন্তু সঠিক পথে চলার জন্য আপনার গুরু দরকার, শিক্ষক দরকার।" এজন্য বাদশাহ আকবরের দরবারে প্রচুর জ্ঞানীদেরকে রাখা হতো। ১ বছর, ২ বছর, ৩ বছর পর্যন্ত, ৪ বছর, ৫ বছর পর্যন্ত এই বাদশাহ আকবরের নোঙ্গরখানায় তারা খাবার খেত। তাদেরকে রাজকীয়ভাবে তাদেরকে সেখানে আপ্যায়ন করে রাখা হতো। বাদশাহ আকবর মজমা বসাতেন, সেখানে জ্ঞানের আলোচনা হতো। আপনি বাংলাদেশে মন্ত্রী, মিনিস্টার হয়েছেন, তার মানে অনেক কিছু হয়েছেন, বিষয়টি তা না। আপনি যে রহমতের মালিক হয়ে গেছেন, বিষয়টি তা না। কারণ আমরা দেখেছি বাংলাদেশে অনেক মন্ত্রী, মিনিস্টার পরবর্তী জীবনে তারা কতটা অপমান, লাঞ্ছনা, বঞ্চনা তাদের দিকে মানুষ থুথু ফেলে। আপনি ভাববেন না বাংলাদেশে ডক্টর ইউনূসের প্রতি আল্লাহ তাআলার রহমত আছে। যদি রহমতই থাকতো তাহলে দেশের মানুষ তাকে নিয়ে আজকে প্রশ্ন তুলত না। আমাদের দেশের সন্তানরা টিকার অভাবে মারা যেত না। তার মানে তার যে অনেক টাকা পয়সা আছে, তার উপর যে রহমত আসছে বিষয়টি তা না। তাকে এখন গালি দেয়, মানুষ থুথু ফেলে। আপনি কোট পড়লেন, টাই পড়লেন, আপনি বড় লেকচার দিলেন, আর মানুষের টাকা আত্মসাৎ করলেন। আপনি ভাববেন না, আপনি প্যারোটা গাড়িতে চলেন, ল্যান্ড ক্রুজ গাড়িতে চলেন, আপনার প্রতি স্রষ্টার রহমত আছে। নো! কারণ আপনাকে নিয়ে মানুষ প্রশ্ন তুলবে। আপনাকে নিয়ে মানুষ গালি দিবে। আপনাকে মানুষ সমালোচনা করবে। আপনার কারণে এই সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এই মানব সমাজে আপনার জন্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন? আমি কেরান মাহমুদ পারি না? মাথায় বুদ্ধি কম আছে? হাজার কোটি টাকার মালিক হতে পারি। কিন্তু আমি এটাকে রহমত মনে করি না। অর্থ না থাকুক, মানব সমাজে আপনাকে নিয়ে বিশৃঙ্খলা তৈরি হবে। মানুষ আপনাকে খারাপ বলবে। মৃত্যুর সময় মানুষ আপনাকে গালি দিবে। একটা শয়তান মারা গেছে, একটা বদমাইশ মারা গেছে। তার মানে কি? আল্লাহ আপনার প্রতি নারাজ। আপনার প্রতি রহমত নাই, আপনার প্রতি রহমত নাই।
এজন্য পীর মাশায়েখগণ বলে যে, "বাবা আসো, বসো, শিখো, জানো, বুঝো।" এটা অনেক বড় রহমতের বিষয়। অনেক বড়। আল্লাহ তাআলা আপনাকে যদি ভালোবাসে, তাহলে আপনাকে শিখাবে। ধর্ম শিখাবে, সঠিক পথ শিখাবে, মানবিকতা শিখাবে, মূল্যবোধ শিখাবে। আসলে আমি কিছু সময় কথা বললে অনেকেই বলে যে, "স্যার বেশি বলে।" একটা রিপোর্ট বলছে, গত বাংলাদেশে এখন যে অরাজকতা হচ্ছে, এই অরাজকতা আমাদের দেশকে অনেক পিছিয়ে নিয়ে যাচ্ছে। বর্বর জাতি হিসেবে নিয়ে যাচ্ছে। এটা আমার কথা না। এটা রিপোর্ট বলছে। আমাদের দেশে দুর্নীতিতে কোথায় নেমে গেছে? এই দেশকে নিয়ে মানুষ বিশ্বের বিভিন্ন দেশে এখন সমালোচনা করে। মানে ধিক্কার জানায়। এটার কারণ কি বলেন তো? আমাদের দেশে আমার মনে হয় আল্লাহ তাআলা রহমত উঠায় দিছে। আমাদের দেশে জ্ঞানী মানুষের কদর নাই। সব ভন্ড, মুরুক্ষ, বর্বর কি বলে না বলে তাদের মূল্যায়ন আছে। আসলে কথা বললে সমস্যা আছে। এজন্য বেশি বলব না। আপনি দেখবেন আজকে সমাজে যে নীতিতে চলার কথা ছিল, যে আদর্শের কথা ছিল, আজকে বিচারক হয়ে গেছে কি রাক্ষস। দেশ ভালো চলবে কি বলেন? যাই হোক, আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর কি যেন একটা বলে ওইগুলো দরকার নাই। চুপচাপ থাকো। যদি পারো দোয়া করো, যদি পারো মানুষের জন্য কাজ করো। ট্রেনিং করবেন, প্রশিক্ষণ নিবেন। দ্বিতীয়ত একটা কমিউনিটি তৈরি করবেন। ভালো কমিউনিটি। খারাপ বন্ধুদের সাথে চলবেন না। যদি দেখেন আপনার কোনো বন্ধু সিগারেট খায়, তার মানে মনে করবেন যে অন্যান্য নেশা ও করে। ওর সাথে চলবেন না। ভবিষ্যতে সেফ থাকবেন। যদি দেখেন কোনো বন্ধু ১০ টার সময় আপনার এক জায়গায় দাঁড় করায় রেখে সে ফোন ধরছে না, আপনি তার সাথে যোগাযোগ রাখবেন না, তার নাম্বার ডিলিট করেন। তার মানে ওর কথা কাজের সাথে মিল নাই। ওকে ডিলিট করে দেন। আমার নীতি একটু কড়া তো। তো খুব উপকারী জিনিস। কমিউনিটিতে তাদেরকে রাখবেন যারা স্বশিক্ষায় শিক্ষিত, তথাকথিত শিক্ষিত না। আপনার কমিউনিটি তৈরি করেন। সিস্টেম, আর্থিক বলয় তৈরি করার জন্য সিস্টেমের সাথে থাকেন। আমাদের কমিউনিটি তৈরি হচ্ছে কিভাবে দেখেন? আমাদের এখানে যারা কাজ করে তাদের সাথে আমাদের বন্ধুত্ব হচ্ছে। বিভিন্ন জেলা, বিভিন্ন বিভাগ, বিভিন্ন উপজেলা, গ্রাম থেকে গ্রাম অঞ্চলে আমাদের বন্ধুত্ব হয়ে যাচ্ছে। এই যে আমাদের একটা কমিউনিটি, আল্লাহ আমাদের ভালো মানুষের সাথে পরিচয় করাক। সবাই বলেন আমিন। সিস্টেমের সাথে থাকবেন। নিজে সিস্টেমের সাথে থাকবেন, অপরকে সিস্টেমের সাথে রাখবেন। মানুষের জন্য প্রবেশের সহজ সুযোগ। আমরা যে সুযোগটা তৈরি করেছি এটা কিন্তু সহজ এবং সরল। জটিলতা নাই। একদম জটিলতা নাই। সহজ এবং সরল পথে আমরা নিজেরা চলবো, মানুষকে আমরা আহ্বান করব। আপনাকে আজকে ট্রেনিং এর ভিতরে আমি যে মেসেজটা দিতে চাই সেটা কি জানেন? আজকের সিদ্ধান্ত আগামী কালকের গল্প। আপনাকে আজকে একটা সিদ্ধান্ত নেয়ার কথা বলব আমি। কারণ দেখেন বলবেন যে, "স্যার আমি তো জয়েন করেছি।" আসলে এই বিক্রাঞ্চে জয়েন করা একটা বিষয়। বিক্রাঞ্চে কাজ করা, আর্থিক সচেতন হয়ে ওঠা এটা আরেকটা সিদ্ধান্ত। ১ বছর পর আপনি কোথায় থাকতে চান? আজকের সিদ্ধান্ত আগামী কালকের গল্পটা কিভাবে তৈরি হয় দেখেন। আজকে ২০২৬ সাল, ২০২৭ সাল আসবে। আসবে না? তো ২০২৭ সালে আমার অবস্থান আমি কোথায় দেখতে চাই? এখন যদি বিষয়টা এরকম হয়, আজ না শুরু করলে ১ বছর পর আজকের মতোই থাকবেন। আজকে মাসে ৳৩০,০০০ ইনকাম। ১ বছর পরে যদি এটা ৯০,০০০ বা ১.৫ লক্ষ, ২ লক্ষ টাকায় না পৌঁছায়, তাহলে আপনি কোথায় আছেন? আজকে যেখানে আছেন, কালকে তো সেখানেই থাকবেন। ১ বছর পর তো সেখানেই থাকবেন। আপনি যদি সিদ্ধান্ত না নেন
আপনাকে কেউ এসে কাজ করে দিবে? বলেন। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনাকে সিরিয়াস সিদ্ধান্ত নিতে হবে। কারণ আজকের একটা সিদ্ধান্ত আগামীকালে কালকে গল্প তৈরি করবে। আর যদি সিদ্ধান্ত না নেন, তাহলে যেভাবে আছেন, যেখানে আছেন সেখানেই থাকবেন। মানে ওই যে আ চরকির মতো ঘুরবেন, চরকির মতো ঘুরবেন, চরকির মতো ঘুরবেন। কিছু মানুষ সামনে এগিয়ে যাওয়ার জন্য খুব আপ্রাণভাবে চেষ্টা করবে। এটা করবে, সেটা করবে। কিন্তু আপনি দেখবেন ঘুরতে, ১ বছর পরে বা ২ বছর পর সেই জায়গায় আসছে। মানে বিষয়টা কেমন? এক বনের ভিতরে এক পথিক হাঁটতেছে। হাঁটছে। কিন্তু তার কাছে কোনো রোড ম্যাপ নাই, তার কাছে কোনো পথ নাই। সে শুধু হাঁটছে। কিন্তু সে একটা সময় উপলব্ধি করল যে সারারাত সে যেদিক দিয়ে হাঁটছে, এখন সে যেখানে এসে পৌঁছাইছে তার পাশে গিয়ে তাকায় দেখে যে একটু দূরেই কি সে ছিল। এখন এইখানে খুব একটা দূরত্ব না, কাছেই আছে। মানে এটা ঘুরেছে। নিজের চিন্তা কাজে লাগান, ভাবনা কাজে লাগান। আজকের অবস্থান পরিবর্তন চান কিনা? যদি পরিবর্তন চান তাহলে আজকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আজকে যারা সিদ্ধান্ত নেবে না, আগামী বছর তারা ওই জায়গায় থাকবে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত যদি না নেন তাহলে অবস্থান পরিবর্তন হবে না। সিদ্ধান্ত কি সিদ্ধান্ত? শুরু করার সিদ্ধান্ত। দেখেন আমরা অনেক কিছুই জীবনে শুরু করি না? বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানিতে কাজ শুরু করেছেন। এই যে আজকে যে সিনারিটা দেখতেছেন, ভেবে চিন্তে এরকম ভাবনা চিন্তা করে কিন্তু কখনো আমরা সিদ্ধান্ত নেই না। হুট করে লক্ষ টাকার বিজনেস, কোটি টাকা তৈরি হবে। এরকম একটা প্ল্যান, এরকম একটা বিজনেস আমাকে দেখিয়েছে। আমি সাথে হুট করে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আসলে সেটা আদতে হবে কি হবে না সেটা আমরা জানি না। আমরা সিদ্ধান্ত নেই। আমি আপনাদেরকে বলব, আপনি বিক্রান্তে যদি সিদ্ধান্ত নেন, আপনি দেখবেন অনেক ভাবনা চিন্তা, অনেক ক্যালকুলেশন। কেন জীবনে প্রতিটা ভাবনা চিন্তা মানে যখন শুরু করেছেন, এত চিন্তা ভাবনা করেছেন? করেন নাই। তারপরেও আমি বলব যে বিক্রান্সকে নিয়ে যেহেতু ভাবনা চিন্তা করেছেন, আশা করি অনেক ভালো কিছু পাবেন এই প্ল্যানের ভিতরে। হ্যাঁ, আপনি ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নেন। কিন্তু একটা সিদ্ধান্ত নিতে হবে, শুরু করার সিদ্ধান্ত। কারণ শুরু না করলে আসলে শেষ করা যায় না। শুরু করতে হয়। শুরু করলে শেষ হওয়ার সম্ভাবনা থাকে। আর শুরু না করলে শুরুই তো হয় নাই। তাহলে শেষ হবে কোথা থেকে? শুরু করার সিদ্ধান্ত নিতে হবে আপনাদেরকে। এই যে যারা ডিস্ট্রিবিউটর হিসেবে আছেন, আপনি তো জয়েন করেছেন না? এবার কাজ শুরু করার সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। তাহলে সিদ্ধান্তর পরে কি আসবে? সিদ্ধান্তের পরে যেটা আসবে, আমি যদি আপনার সাথে শেয়ার করি, টিম তৈরির কাজ করুন। আপনি যদি বলেন যে, "স্যার, আমি কি কাজ করব?" কালকে থেকেই নেমে পড়েন টিম তৈরি করার কাজ করার জন্য। আমাদের যে সুযোগ সুবিধাগুলো আছে, আপনার আত্মীয়-স্বজনকে বলেন, বন্ধু-বান্ধবকে বলেন, পরিচিতজন বলেন যে, "ভাই তোমার কি টাকার সমস্যা আছে কিনা? অর্থের সমস্যা আছে কিনা?" বলে যে, "হ্যাঁ, টাকার সমস্যা কে নাই? আমি আছি।" বললেন যে, "আপনি আসেন আমার সাথে। একটা প্রোডাক্ট কিনেন, এই একটা অ্যাকাউন্ট খুলে দিলাম, আমার সাথে ট্রেনিং করেন, বিজনেস শুরু করেন।" এটা হচ্ছে টিম তৈরি করার সিদ্ধান্ত। আমি অবাক হয়ে যাই। আপনি জয়েন করেছেন কত তারিখে? তাহলে আজ পর্যন্ত আপনার ডিস্ট্রিবিউটর তৈরি হয় নাই কেন? আমি খুব খাতারনাক মানুষ। ঈদ গেল, কোরবানি গেল, সার্ভারে কাজ-টাজ গেল। সর্বোচ্চ ১৫ দিন সময় দিব আমি। আপনি যদি টিম তৈরি করতে না পারেন, আপনাকে বলেন আমাকে আপনার সমস্যা কোথায়? আপনি যদি সমস্যা না দেখাতে পারেন, সাথে আইডি ব্লক, আপনি অন্য কিছু করবেন। তার মানে কি? আপনার চুল পাকায় ফেলাইতেছেন। আপনার এখানে ট্রেনিং দেয়া হচ্ছে। আপনাকে বলা হচ্ছে টিম তৈরি করার জন্য কাজ করেন। আপনি শুধু ভাবতেছেন। আপনি একটা জিনিস মনে রাখবেন।
আমি সেই লিডার না। আমি আগে একবার বলেছিলাম, ঈদ গেল। এবার কিন্তু আসল খেলা। এই বিজনেস করার জন্য এই বিজনেস করার জন্য আপনাকে শুধু একটা সিদ্ধান্ত নিতে হবে পজিটিভ ভাবে। আর কিচ্ছু লাগবে না। কারণ এই বিজনেস করার জন্য ৳৫,০০০ ৳৭,০০০ লাগে না। আমি গরু কিনতে একটা মজার কথা বলি। আমি এবার গরু কিনতে গেছি হাটে। তো আপনি তো জানেন যে হাটের ভিতরে কি চলে। তারা তো ১,০০০ বলে না। তারা গরুর দাম বলে ২০০, কেউ বলে ৩০০। তো একটা গরু পছন্দ হলো। এখন গরুর মালিক ১ম দাম চাইলো ৳৪,০০,০০০। তো আমি আসলে তাকে কষ্ট দিতে চাই নাই। আমি বললাম যে ৩ ভাঙতে হবে। কারণ আগে পরে তো হাটে গিয়েছি। তো বলল যে, "না।" পরবর্তীতে সে বলল ৩,২০। তো পরবর্তীতে গরুটা ভালো লাগলো। ৩ ভেঙেই নিলাম। তো যাই হোক, আবার আপনাদের কৌতূহল থাকবে স্যার কত দাম নিয়েছে? দাম বললে আবার কুরবানি হবে কিনা সেটাও সন্দেহ আছে। আচ্ছা ৩,৮০ মানে ২,৮০ ৩ ভাঙা। আমি এই কথাটা কেন বলছি বলেন তো? আমি এই কথাটা বলছি হলো, এই বিজনেসটা করার জন্য ৳১,০০০ ও লাগে না। ৳১,০০০ ভাঙতি করে এই বিজনেসটা করা যায়। এজন্য এই কথাটা বলেছি। ১,০০০ এর নিচে আসেন। ৳৭৫০ দিয়ে একটা প্রোডাক্ট কিনেন, বিজনেসটা শুরু করেন। এই কনফিডেন্স যদি তৈরি না হয়, বিজনেস করা দরকার নাই। তার মানে বিজনেস বুঝেন নাই। টিম তৈরির কাজ শুরু করতে হবে। আপনার কাজ কেউ করে দিবে না। ১ বছর পরে হোক, ২ বছর পরে বিক্রান্ত এসে কাজ করবেন। আমি জানি। নাকে খত দিয়ে কাজ করবেন আপনি। কেন করবেন বলেন তো? কারণ পাশের মানুষ দেখবেন যখন এখানে লক্ষ টাকা ইনকাম করতেছে, তখন আপনি কি, হায় আমি কি করলাম? আমি শুরু করলাম না কেন? আমার ডিস্ট্রিবিউটর অন্য চ্যানেলে কেন গেল? আমার আত্মীয় ছিল। ফোন দিবে আমাকে, "স্যার সে তো আমার আত্মীয় ছিল। আমি তাকে বলতে চেয়েছিলাম। সে তো আসলে এখন আসলো না। আ আমি কি করব? স্যার কোনভাবে তাকে আমার লিংকে দেয়া যায় কিনা?" আপনি অনেক কিছু বলবেন সেটা জানি আমি। ওই ১ বছর ২ বছর পরে কাজ করার যে সিদ্ধান্ত ওইটা আজকে নেন। আমি এই বিজনেসকে জটিলতায় রাখি নাই। এখানে পর্যাপ্ত ইনকাম আপনাকে দেয়া হয়েছে। আপনার সমস্যাটা কোথায় সেটা আমাকে বলেন। যদি না বলতে পারেন, ছাত্র হিসেবে কি পিসি দিয়ে দিব। এই নিয়মিত ট্রেনিং করবেন, কাজ করবেন না, জীবন সম্পর্কে সচেতন হবেন না। কারণ আপনার সন্তান এসে আমাকে যদি প্রশ্ন করে যে, "কাক্কু আমার বাবা তো আপনার সাথে কাজ করত। এখন আমরা তো না খেয়ে আছি। কি করব? আমাদের তো সংসার চলে না।" আমি তখন বলব যে, "তোর বাবার কবরের কাছে গিয়ে জিজ্ঞেস কর, তোর বাবা কেন কাজ করে নাই?" আমি হেসে বলছি কিন্তু কথাটা কিন্তু বাস্তব। এইভাবে বলবা। কেন? একবার বলেছি না? "বিক্রান্ত স্থায়ীভাবে ইনশাআল্লাহ আমরা প্রতিষ্ঠিত করার জন্য কাজ করতেছি। বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। আমাদের নিয়ত সহি। আপনি কেন কাজ করবেন না?" তা যাই হোক, শুরু করার সিদ্ধান্ত নিতে হবে। এখানে নতুন পুরাতন অনেকেই আছেন। আমি এই যে কিছু হার্টলাইন এর কথা বলতেছি, আমাদের এখানে পুরাতন কিছু পাপী আছে। যারা লড়েও না, চড়েও না। আল্লাহই জানে এদের সংসার কিভাবে চলে। আমি বুঝি না। ভবিষ্যৎ কি? অন্ধকার। আসলে ভবিষ্যৎকে আলোকিত করতে হবে। ভালোবাসি। শিক্ষক হিসেবে খুব বকাবাজি করি। একটা কথা মনে রাখবেন, আপনার কাজ কেউ করে দিবে না। আপনার কাজ আপনাকে করতে হবে। শুরু আমাকে আজকে এক ভদ্রলোক আমাকে মেসেজ দিয়েছে, "স্যার আমি কিন্তু কাজে নেমে গেছি।" মোটরসাইকেল থেকে সেলফি তুলে পাঠাইছে। আমি উনাকে অভিনন্দন দিয়েছি। আমি আপনাকে বলব, জীবনে অনেক ঈদ আসবে। কিন্তু এই ঈদগুলো আপনার জীবনে অর্থবহ করে তুলতে হবে। আর সেটা করার জন্য আপনাকে কাজ করতে হবে। টিম তৈরি করার জন্য কাজ করতে হবে। এটা হচ্ছে ফাইনাল কথা। কারণ টিম তৈরির জন্য যদি আপনার কাজ না করেন, আপনার টিম যেভাবে পিচ্চি আছে ওই পিচ্চিই থাকবে। এটা বেড়ে উঠবে না।
ওই যে ছোট আছে। কি আছে ছোট? সার, তারপরে এটা হচ্ছে কি সেচ এগুলো না দিলে ঘাসও বড় হবে না বা ফসল কিন্তু বড় হবে না। দেখেন খুব মজার একটা বিষয়। আজকে এই যে লাস্টের স্লাইডটা যখন বানালাম আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। কেন জানেন? দেখেন আজকে আপনি মানুষের কাছে যাবেন। একটা সময় আপনার নিকট মানুষ আসবে। আপনি যদি আজকে মানুষের কাছে দাঁড়ে যান, একটা সময় মানুষ আপনার কাছে আসবে। আজকে যদি না যান, মানুষ আপনার কাছে আসবে না। এই যে মন্ত্রী, মিনিস্টার, এমপি যাদের দেখেন নির্বাচনের সময় অ্যা মানে নির্বাচনের সময় এর পা ছুঁয়ে, এর বুকে জড়িয়ে ধরে কি মহব্বত! আজকে তারা মন্ত্রী, মিনিস্টার এখন তাদের সাথে দেখা করতে গেলে পারমিশন লাগে। ওয়েট করতে হয়। আমি আপনাদেরকে বলি, আপনি এমন বড় লিডার হবেন, মানুষ যেন আপনার জন্য অপেক্ষা করে। তখন মনে বলবেন যে, "তোদের জন্য আমি কত অপেক্ষা করছি, কত বোঝাইছি, আজকে আসো।" আসলে এটা অহংকার না, এটা মজার একটা বিষয়। যে এমন কাজ করবেন যে বিশাল একটা টিম তৈরি করবেন, বিশাল একটা নেটওয়ার্ক তৈরি করবেন। আপনি এমন লিডার হয়ে উঠবেন যে সবাই যেন আপনাকে চিনে যে আমি অমুক টিমের বা আমি ওই লিডার। এই বিক্রান্তে সেই সুযোগটা আছে। যোগ্য লিডার হয়ে ওঠা। আপনার নাম বাংলাদেশে আনাচে-কানাচে মানুষ বলবে। সেদিন আমাদের রিয়াদ সাহেব বলতেছে, "স্যার আপনি কি জানেন? আমার অনেক বড় একটা স্বপ্ন আছে।" আমি বললাম, "কি?" যে, "সবাই আমাকে চিনুক।" আমি বলছি, "গুড এটাই। আপনার স্বপ্ন পূরণ হবে।" আসলে আনাচে-কানাচে দৌড়াতে হবে। ছুটতে হবে। গ্রাম থেকে গ্রাম, অঞ্চল থেকে আরেকটা জেলা, ইউনিয়ন থেকে ইউনিয়ন ছুটতে হবে। এখন যদি ছুটেন, বিশ্বাস করেন ১ টা বছর পরে দেখবেন, আপনি যেখানে যাবেন সেখানে লাইন দাঁড়িয়ে যাবে। আপনি যেখানে যাবেন তার যাওয়ার আগেই দেখবেন যে মানুষজন আপনার জন্য ফুলের তোড়া নিয়ে অপেক্ষা করতেছে। আপনার জন্য দেশাল মুরগি জবাই করে, একদম সুন্দর করে জামাই আদর করে আপনাকে খাওয়াবে। তারা ওয়েট করতেছে। কেন? কারণ আপনার মাধ্যমে আজকার ওই ছেলেটা লক্ষ টাকা ইনকাম করতেছে। এই সুযোগ বাংলাদেশে আনাচে-কানাচে সবাইকে দিয়ে দেন। যেন ওরা আপনার জন্য পাগলপারা হয়ে যায়। এই সিস্টেমে সে সুযোগটা আছে। আজকে মানুষের কাছে যাবেন, মানুষ আপনার কাছে আসবে। এই সিস্টেম এমন সিস্টেম, স্রোতের মতো টাকা আসবে। আপনি কি জানেন এই বিজনেস কি বিজনেস? কেউ যদি মনে করেন যে ৳৭৫০ র বিজনেস, আমি আপনাকে বলব, হ্যাঁ, এই ৳৭৫০ আশীর্বাদ স্বরূপ। কিন্তু একটা সময় আফসোস করবেন কি জানেন? আমি একটা কথা আজকে বলে দেই। এই যে ৳৭৫০ দিয়ে যে প্রোডাক্টটা নিচ্ছেন না? এই প্রোডাক্টটা একটা সময় খুঁজবেন যে এই প্রোডাক্টটার কোটা আছে কিনা? ঘরের ভিতরে সুন্দর করে আপনি কি কাঁচের ভিতরে এটা রেখে দিবেন এবং লোকজন আসলে বলবেন যে, "এই একটা প্রোডাক্ট আমি কিনেছিলাম। আমি খুঁজে কোটাটা নিয়ে এসেছি।" অথবা কোটা সহ আপনি কি এটা ঘরের ভেতর রেখে দিবেন। এই হচ্ছে আমার ব্যবসার মূল পুঁজি ছিল। ওটার দিকে বারবার তাকাবেন। আপনার খুব ভালো লাগবে জানেন? আপনি খুব ফিল করবেন। এই ৳৭৫০ র বিজনেস আজকে আমাকে আপনার চোখে পানি চলে আসবে জানেন? ২ হাত তুলে আপনি দোয়া করবেন যে, হায় আল্লাহ কত কষ্ট করছে আমাদেরকে বোঝানোর জন্য আমরা বুঝি নাই। আজকে এই বিজনেস থেকে আমার সন্তান লেখাপড়া করতেছে। আমার বাড়িতে বিল্ডিং উঠেছে। আমার আজকে ব্যাংকে পর্যাপ্ত টাকা আমার জমি হয়েছে। আমার কত সম্পদ, আমার সম্মান সবকিছু মানুষ আমাকে চিনে। তখন কি আপনি বুঝবেন যে আপনি কত টাকার বিজনেস আপনি গড়ে তুলেছেন? আমি আজকে আপনাকে একটা কথা বলি। আপনি জানেন, কথা কাজে মিল রাখার চেষ্টা করি। আমাদের এখানে মাহবুব সাহেবের যে বিজনেস সেন্টার আছে, আমি সবার সামনে আপনার বলতেছি। বললেন যে, "স্যার এটা কথার কথায় না। এটা বাস্তবতা আমি বলি।" উনার সেন্টারের মূল্য ৳১০,০০,০০০ ও যদি কেউ দেয়, তারপরে যদি উনি ওই সেন্টারে বিক্রি করে উনার ১ম যে সেন্টার, এই সেন্টারের জন্য একটা সময় আফসোস করবে।
কারণ উনারা আমি একটা লেয়ারে দেখলাম ১৯৭ জন। প্রত্যেকটা লেয়ারে চমৎকারভাবে সেটআপ এবং এটা আগামী বছর দেখবেন হাজার, হাজার ডিস্ট্রিবিউটর হয়ে গেছে এবং এখান থেকে পর্যাপ্ত অর্থ আসতেছে। এটা সময়ের সাথে, সাথে আপনারা ফিল করবেন। দেখেন আজকে আপনার যে বিজনেসের যে অ্যা অবস্থান বা আপনার যে বিজনেসের জায়গায় আছেন সেটা কোন সিস্টেমে চলতেছে এই জায়গাটা আপনার একটু বুঝতে হবে গভীরভাবে। এটা আপনার সেন্ট্রালে আছেন। এটা হচ্ছে আপনার মূল কেন্দ্র, এটা হচ্ছে আপনার বিজনেস সেন্টার। এইভাবে একটু বোঝেন। আপনি যখন একজন ব্যক্তিকে সুযোগ দিয়েছেন বা একজন ব্যক্তিকে জয়েন করিয়েছেন, কাজের ধারাবাহিকতা, কাজ একটু কমেছে। আপনি যদি ২য় জন ব্যক্তিকে জয়েন করান, সম্ভাবনা তৈরি হবে এখানে। ৩য় জন, ৪র্থ জন, ৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম এইভাবে আপনার সরাসরি রেফার যত পারেন আপনি করেন এবং তাদেরকে নিয়মিত ট্রেনিং এ রাখেন। এরপরে দেখবেন যে এই যে ২য় লেভেলে বিশাল একটা স্তর তৈরি হচ্ছে। কারো বেশি হবে, কারো কম হবে, কারো বেশি হবে, কারো কম হবে। এইভাবে বিশাল একটা স্তর তৈরি হচ্ছে। আজকে যখন অনিল মন্ডলের ৩৫ জন ডিস্ট্রিবিউটর হয়, এই ৩৫ জন ডিস্ট্রিবিউটর কিন্তু সাইদ সাহেবের ২য় লেভেল মানে ২য় প্রজন্ম। তার মানে আমি এটা বলতে চাই, ছায়েদ সাহেবের যদি অনিল মন্ডলের মতো ৫ জন ব্যক্তি থাকে, এই ছায়েদ সাহেবের বাড়িতে বিল্ডিং করতে কয়দিন লাগবে বলেন আপনি? কারণ এটা তো সিস্টেম বলে। এখানে তো চাপাবাজি করার কিচ্ছু নাই। এখানে তো গল্প দেওয়ার মতো কিছু নাই। এখানে তো মোটিভেশনাল কিছু নাই। আছে? বলেন আপনি আমাকে। আপনি সিদ্ধান্ত এভাবে নেন যে আমি সরাসরি ৫০ জন ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত না জয়েন করাতে পারবো, আমি ততক্ষণ থামবো না এবং ওদেরকে আমি ডুপ্লিকেশন সিস্টেমটা শিখিয়ে দিব। আপনারা কি জানেন? আপনাদের কমিশনের পরিমাণ এত পরিমাণ আসবে, এজন্য আমরা একটা সেন্টার থেকে কমিশন আমরা আগে দিতাম। কিন্তু ঈদের পরে ৮ টা বিভাগে ৮ জন ব্যক্তি থাকবে কমিশন দেয়ার জন্য। কেন? আমরা এত বড় বিস্তৃত কেন করতেছি? কারণ আমরা ফিল করতেছি বিজনেসটা বুম করবে। কেন? কারণ এর চেয়ে সহজ আর নাই। এর চেয়ে ব্যাপক ইনকাম আর কোথাও তৈরি হবে না। খুব সহজ আমরা এটা করেছি। আপনি যদি এই বিজনেস সেন্টার না বোঝেন, দয়া করে কাজে নামবেন না। আর যদি বোঝেন, আগামীকাল থেকে স্পন্সরিং শুরু করে দেন। টিম তৈরি করা শুরু করে দেন। আপ্যায়নভাবে কাজ করেন। ১ টা বছর কি ঘটনাটা ঘটবে? বদলে যাবে জীবন। আশপাশের মানুষগুলো দেখবেন সম্মান বৃদ্ধি করে ফেলেছে আপনাকে। পরিবারে দেখবেন যে আপনার কাছে মর্যাদা বৃদ্ধি পাবে। ব্যাংকে টাকা আপনি আরো বেশি সুস্থ থাকবেন। আলোচনার একদম শেষ পর্যায়ে চলে আসছি। প্রতিদিন ৫ জনকে বিজনেসের কথা বলুন। কতজন? ৫ জন ব্যক্তিকে বিজনেসের কথা বলবেন। ৫ জন ব্যক্তিকে যদি আমি বিজনেসের কথা বলি, তাহলে কি ঘটনাটা ঘটবে? এই ৫ জন থেকে আমার কম করে হলেও ২ জন ব্যক্তিকে আমি জয়েন করাতে পারবো। তাহলে প্রতিদিন যদি ২ জন জয়েনিং হয়, মাসে আসবে কতজন? ৬০ জন। ৬০ জন ব্যক্তির ভিতর থেকে আপনার কি মনে হয় ৪০ জন এখানে সিরিয়াস ভাবে কাজ করবে। এই বিজনেস উঠাইতে সর্বোচ্চ ৬ টা মাস সময় লাগতে পারে। আমি বলছি কি এখানে ১ টা বছর সিরিয়াস ভাবে কাজ করেন। বদলে যাবে আপনার জীবনমান। খুশি হবে আপনার পরিবার। অভাব-অনটন, দুঃখ-দুর্দশা থাকবে না। কারণ যত অভাব-অনটন, দুঃখ-দুর্দশার মূল কারণ কিন্তু অনেকাংশে অর্থ। আমরা আপনাদের সাথে রয়েছি। আমরা কথা দিচ্ছি, কথা আমরা রাখছি। আমরা বলেছিলাম পর্যাপ্ত প্রোডাক্ট আপনাদেরকে আমরা সরবরাহ করব। আজকে আমাদের প্রোডাক্ট লাইন কি অনেক স্ট্রং হয়েছে না? আপনারা দেখেন আমি বলেছি যতক্ষণ পর্যন্ত কম করে হলেও ৫০ টা প্রোডাক্ট আপনাদের হাতে না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত কি থামা নাই। এবং আপনাদেরকে বলি আমরা আমাদের যে আ ডাক অফিসে আরো যে প্রোডাক্ট গুলো জমা দিয়েছি এটাও কিন্তু খুব শীঘ্রই অফিস আদালত খুললে কিন্তু এটা পাস হয়ে যাবে এবং মারাত্মক, মারাত্মক লেভেলের প্রোডাক্ট কিন্তু আমরা আপনাদের হাতে তুলে দিতে পারবো ইনশাআল্লাহ। এবং এটা আমরা মানে বড় বিজনেস করার জন্য যা, যা করা দরকার আমরা কিন্তু সবই করছি। এখন দরকার আপনার জায়গা থেকে আপনার সিরিয়াস হওয়া। কেউ কারো জন্য অপেক্ষা করবে না।
অন্ততপক্ষে আমি কারো জন্য অপেক্ষা করতে রাজি না। আপনাদের ভিতর থেকে যারা আজকে সিদ্ধান্ত নিবেন, কালকে থেকে আমাদের যে রুটিন যে চার্ট আছে, ওইটা ফলো করবেন। সেটা কিন্তু সাইডে দেয়া আছে, সার্ভারে দেয়া আছে। প্রতিদিন ডেইলি যে রুটিন এবং আমি আপনাদেরকে বলব, যারা আজকে আমার ট্রেনিং গ্রহণ করলেন, আমার হোয়াটসঅ্যাপ আছে, আমার না হয় মাহবুব সাহেবের আছে, রিয়াদ সাহেবের আছে যে স্যার আজকে থেকে সিরিয়াস, কালকে সকাল থেকে আমি কাজ করব। আমাকে কি করতে হবে সেটা জানান। আপনি হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবেন। যদি সিদ্ধান্ত না নিতে পারেন, এখানে জোর নাই। কারণ আপনি ইনকাম করে আমার বাড়িতে দিবেন না। আপনি ইনকাম করে আপনার বাল-বাচ্চা খাবে। ভবিষ্যতে সন্তানের জন্য এটা করতেছেন। একটা বছর কাজ করেন ভাই। একটা সিরিয়াস ভাবে একটা বছর কাজ করেন। সন্তান কারো নিকট হাত পাততে হবে না ইনশাআল্লাহ। একটা বছর কাজ করেন। জীবনে কোনো গ্যারান্টি আছে? রাস্তাঘাটে যাবেন, পিছন থেকে মেরে দিবে। ঘরে পড়ে থাকবেন। কেউ কারো খোঁজ খবর নিবে। টাকা না হইলে ভালো চিকিৎসা হবে না। এগুলো বলতে চাই না। শুধু এতটুকু বলতে চাই, বুদ্ধিমান যদি হয়ে থাকেন সিদ্ধান্ত নেন। যারা সিদ্ধান্ত নিতে পারবেন, তারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যে, "স্যার আমি সিদ্ধান্ত নিতে পারছি।" আমাদের বিশেষ ইউনিট কাজ করতেছে। আপনাদের ভিতর থেকে আলাদা, আলাদা গ্রুপ করা আছে। অর্থাৎ আমরা আপনাকে সেই গ্রুপে যুক্ত হবেন। সবসময় নতুন, নতুন ইনফরমেশন পাবেন এবং বিজনেস কিভাবে আরো এগিয়ে নেয়া যায় সে তথ্য আমরা শেয়ার করছি। ধন্যবাদ যারা আগ্রহী এবং যারা বুঝতে পেরেছেন যতটা, মাহবুব সাহেব, রিয়াদ সাহেব আমাকে হোয়াটসঅ্যাপ করবেন যে, "স্যার আমি সিরিয়াস ভাবে কাজ করব। ১ টা বছর আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।" ধন্যবাদ সকলকে। সবার উপরে শান্তি বর্ষিত হোক। আমরা কি বলব? আমরা 369 সকালে ৩ মিনিট, ৩ মিনিট যদি না পারেন ৩ বার বলবেন। দুপুরে ৬ মিনিট, ৬ মিনিট যদি না পারেন ৬ বার বলবেন। রাত্রে ৯ মিনিট, ৯ মিনিট যদি না পারেন ৯ বার বলবেন। কি বলবেন? আমার কর্মী নিয়োগ বাড়ছে, আমার প্রোডাক্ট বিক্রি বাড়ছে, আমার কাছে স্রোতের মতো অর্থ আসছে আলহামদুলিল্লাহ। আমার কর্মী নিয়োগ বাড়ছে, প্রোডাক্ট বিক্রি বাড়ছে, আমার স্রোতের মতো অর্থ আসছে আলহামদুলিল্লাহ। আমার কর্মী নিয়োগ বাড়ছে, প্রোডাক্ট বিক্রি বাড়ছে, স্রোতের মতো অর্থ আসছে আলহামদুলিল্লাহ। সকালে ৩ বার, দুপুরে কি ৬ বার, রাতে কি ৯ বার। আর যারা সিরিয়াস ভাবে করতে চান তারা ৩ মিনিট হালকাভাবে চোখ বন্ধ করে আপনি মনে, মনে বলবেন আর ভাববেন। আপনি মোটামুটি যতটুক সময় পারেন, ঘড়ি ধরা দরকার নাই। আপনি মোটামুটি একটু সময় কাটান। ধ্যানের স্তরে। আমি বিশ্বাস করেন আমি আমার কাছে তো এখন মহাবিশ্ব কানেক্ট আলহামদুলিল্লাহ। আমি যেভাবে দেখতে পাচ্ছি যে স্রোতের মতো মানে কি পরিমাণ জয়েন এখন শুধু আপনার মাঠে নামলেই দেখবেন। আসলে কিছু, কিছু রহস্য আছে। বলতে খুব ইচ্ছা করে। কিন্তু আপনি তৈরি না হলে আমি বলতে পারছি না। মানে পৃথিবীর বুকে অনেক রহস্য আছে। এই মহাবিশ্বের নিয়মটা ওইভাবে রহস্য। ওইভাবে রহস্য। খুব ভালো লাগবে। তো সকালে ৩ মিনিট একটু ভাবনা করবেন। আপনি যেটা, যেটা চান। যে প্রচুর ব্যক্তি জয়েনিং করতেছে, বিশাল টিম তৈরি হচ্ছে, প্রচুর প্রোডাক্ট সেল হচ্ছে। এরপরে আমার কাছে স্রোতের মতো টাকা আসতেছে। প্রতিদিন ২,০০০, ৩,০০০, ৳৫,০০০, ৳১০,০০০, ৳২০,০০০, ৳৫০,০০০, ৳১,০০,০০০ কমিশন আসতেছে। ভাববেন, বিশ্বাস নিয়ে ভাববেন। এই যে ভাবনা, আচ্ছা আপনি কি জানেন এই যে লোকটা না হাত উঁচা করে আছে না? এই লোকটা যখন হাতটা ধীরে, ধীরে, ধীরে চাপাবে, আচ্ছা একদম যদি না মিশায়, তাহলে মাঝে একটা শূন্য একটা জায়গা আছে না? আছে কিনা? আচ্ছা আপনারা এখন যে যেখানে বসা আছেন, আপনারা ২ হাত যদি সুযোগ থাকে একদম পাশাপাশি নেন তো ধীরে, ধীরে। মানে একদম ২ হাতটা ধীরে, ধীরে, ধীরে সামনে আসেন। একদম ধীরে, ধীরে কাছে আসেন। এবার একটু গভীরভাবে মনোযোগ দেন। আপনি দেখবেন যে চুম্বকের মতো একটা প্রকার ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে। এটা একটা ফ্রিকোয়েন্সি কাজ করতেছে, একটা ভাইব্রেশন ক্রিয়েট করছে। তার মানে কি এই যে ২ হাতের মাঝখানে যে জায়গাটা, এখানে একটা ভাইব্রেশন আছে। আপনি যখন কোনো মেসেজ মুখ দিয়ে বারবার উচ্চারণ করেন, যেমন হরির নাম, তারপর আল্লাহু, হু, তারপরে এরকম বিপাশার মেডিটেশন এ অনেক সিক্রেট আছে। এগুলো যখন বারবার, বারবার উচ্চারিত হয়, তখন মহাবিশ্বের কাছে এগুলো প্রেরিত হয়।
তাহলে আপনি যখন বলছেন যে আমার কর্মী নিয়োগ বাড়ছে, আমার প্রোডাক্ট বিক্রি বাড়ছে, এটা যদি কল্পনা করেন, দেখেন, আমার কাছে স্রোতের মতো টাকা আসতেছে। আপনি এই ঘটনা কন্টিনিউ করেন। দেখেন কি ঘটনাটা ঘটতে থাকে। ইনশাআল্লাহ। পরিশেষে আবারও বলব যারা সিরিয়াস ভাবে কাজ করতে চান তাদেরকে আমরা আরো সিক্রেট জানাবো। আপনি WhatsApp এ নক করবেন। আমরা আপনাকে গাইডলাইন করব। থ্যাংক ইউ। সবাই ভালো থাকেন। সবার উপরে কি অর্থের স্রোত বর্ষিত হোক। আল্লাহ সবার উপরে রহমত নাজিল করুক। জ্ঞানের ভিতর রাখো, আলোর ভিতর রাখো, সত্য পথে রাখো, ভালোর পথে রাখো। পুরো পরিবারকে তোমার ছায়ায় রাখো। এবং আমাদের জীবনে এবং আমাদের সন্তানের জীবনে যেন অর্থের অভাব না থাকে। হে প্রভু আমাদের এই দোয়া কবুল ও মঞ্জুর করো। আমিন। ভালো থাকবেন।